আমার নাম মোহিত। আমার বাড়ি বিহারে। কিন্তু আমি নেপালে থাকতাম। সেখানেই আমি ছোটখাটো কাজকর্ম করতাম। নেপালে রিয়া নামের একটি মেয়ের সাথে আমার পরিচয় হয় এবং তাকে আমি বিয়ে করি। রিয়ার বাড়ি কলকাতা। রিয়া বাঙালি ছিল, আমি ছিলাম বিহারি। নেপালে রিয়ার একজন আত্মীয় থাকতো। তাদের বাড়িতে এসে মাঝে মধ্যে ঘুরতে আসতো এবং যখনই আসতো ১ মাস করে থেকে যেত এবং নেপালেই তার সঙ্গে আমার পরিচয় হয় এবং কখন যে আমরা একে অপরকে ভালোবেসে ফেলি আমরা নিজেরাই জানি না। আমি যেহেতু প্রথম থেকে বাইরে কাজ করতাম, তাই আমার বাড়ি থেকে এই বিয়েতে কোনো আপত্তি ছিল না এবং রিয়ার বাড়ি থেকেও কোনো আপত্তি ছিল না। রিয়া খুব গরিব ঘরের মেয়ে ছিল এবং সে দেখতে ভীষণ সুন্দর ছিল। আমি তার চেহারা দেখেই প্রেমে পড়ে গেছিলাম। কিন্তু সে খুবই শান্ত স্বভাবের ছিল। অনেকেই থাকে যারা দেখতে সুন্দর হয় তারা খুব ছটপটে স্বভাবের হয়, কিন্তু রিয়া খুব শান্ত স্বভাবের ছিল। নেপালে আমি বেশ ভালোই টাকা ইনকাম করে নিতাম, তাই আমি নিজের বাড়ি ছেড়ে নেপালে থাকতাম। আমিও খুব সাধারণ ঘরের ছেলে ছিলাম। আমার বড় দাদা গ্রামেই থাকতো। বাবা মাকে নিয়ে সে বিহারে ছোটোখাটো ব্যবসা করত। আমার বাবার বয়স হয়ে যাওয়ার কারণে বাবা কাজবাজ করতে পারতো না। আমি এখান থেকে প্রত্যেক মাসে বাড়িতে কিছু টাকা পাঠাতাম আমার বাবা মায়ের জন্য। রিয়ার সঙ্গে বিয়ে করার পরে আমি বিহারের বাড়িতে যাইনি। নেপালেই আমরা ছোটোখাটো রুম ভাড়া নিয়ে থাকছিলাম এবং আমরা অনেক আনন্দেই দিন কাটাচ্ছিলাম। রিয়া আমাকে খুব ভালোবাসতো। বিয়ের পরে সে আমার কাছে কোনো দিন বড় কোনো জিনিসের আবদার করেনি। ছোট ছোট জিনিসে সে খুব খুশি হয়ে যেত। আমরা দুইজন খুব ভালো ছিলাম। বিয়ের ৬ মাস পরে আমাদের বিবাহিত জীবনে যেন কারো নজর লেগে যায়। বিয়ের ৬ মাস পরে আমার খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয় এবং সেই অ্যাক্সিডেন্টে আমার একটা হাত চলে যায় এবং আমার পায়ে ফ্র্যাকচার হয়ে যায়। আমি একেবারে বেকার হয়ে যাই। ৬ মাস বেড রেস্টে ছিলাম। ৬ মাস অনেক কষ্ট করে আমাদের সংসার চলে। আমার জমানো টাকা ছিল, সেইগুলো ভেঙে আমার সংসার চলছিল। বসে বসে আমার জমানো টাকা সব শেষ হয়ে গেছিল। এবার আমাদের অনেক টেনশনে দিন কাটছিল। আমার একটা হাত ছিল না এবং একটা পায়ে ফ্র্যাকচার ছিল। আমি বাইরে গিয়ে কাজ করার মতন অবস্থায় ছিলাম না। অনেকেই বলেছিল গ্রামের বাড়ি চলে যাও, কিন্তু আমি যাইনি, কারণ আমি কারো ওপর বোঝা হতে চাইনি। আমি অনেক সৎ মানুষ ছিলাম। কোনো মানুষের ক্ষতি করা বা কোনো মানুষ থেকে নিজের লাভ ওঠানো, এইসব জিনিসগুলো একদমই পছন্দ করতাম না। আমি যাই কাজ করতাম না কেন সৎভাবেই করতাম, যাতে সামনের জনের কোনো ক্ষতি না হয়। ওই কথাটা মাথায় রেখে লোকজনের সঙ্গে ব্যবহার করতাম। একটু লাভ কম হলেও চলবে, কিন্তু আমার নিয়ত সবসময় পরিষ্কার থাকে। নিজের কাজকর্ম করে নিজের খরচা তুলতে আমি পছন্দ করতাম। লোকের উপর আমি কোনোদিনই বোঝা হয়নি। আমি যেমনভাবে পেরেছি ছোট থেকেই নিজের খরচা নিজেই টেনেছি। কোনোদিনই বাবা মায়ের উপরে বোঝা হয়নি বা কোনো চাপ দিইনি। আজ এত খারাপ অবস্থা হয়েছে তাও আমি মন থেকে ভেঙে পড়িনি। তাও আমি বাবা মায়ের কাছে বোঝা হতে চাইনি। আমার বউকে বলেছিলাম, তুমিও তোমার বাবা মায়ের কাছে কোনো জিনিস চাইবে না। আমি যেমন করে পারবো সংসার চালিয়ে নেব, কিন্তু কারো কাছে হাত পাতবে না। আমার তো এমন অবস্থা হয়েছিল আমি ঠিকঠাকভাবে হাঁটতেও পারতাম না। অনেক বেশি ডিপ্রেশনে চলে গেছিলাম আমি। এটা ভাবতে ভাবতে যে এবার কিভাবে আমাদের দুজনের সংসার চলবে। মনে সবসময় এটাও ভয় লেগে থাকতো, আমার এই রকম অবস্থা দেখে হয়তো আমার বউ আমাকে ছেড়ে চলে যাবে। কারণ আমার বউ দেখতে ভীষণ সুন্দর ছিল। তাকে যে কেউ পছন্দ করে নিত। এই ভেবে ভেবে আমার খুব দুশ্চিন্তা হতো। কিন্তু বউ আমার সঙ্গ ছাড়েনি। সে সবসময় বলতো, তুমি যেমন অবস্থায় থাকো না কেন, আমি তোমাকে ছেড়ে কোনোদিনও কোথাও যাব না। সবসময় তোমার কাছে থাকবো। বউ আমার অনেক সেবা যত্ন করত। ওষুধ খাইয়ে দেওয়া থেকে শুরু করে বাথরুম নিয়ে যাওয়া, স্নান করানো সব কিছুই করে দিত। মাঝে মধ্যে খুবই কষ্ট হতো যে এই মেয়েটার জীবন আমার জন্যই হয়তো নষ্ট হয়ে গেছে। আমার সমস্ত জমানো টাকা শেষ হয়ে গেছিল। এইভাবে আমাদের আর সংসার চলবে না। এই কথা ভেবে দুজনের খুবই দুশ্চিন্তা হতো। কারণ কিছু কাজবাজ না করলে আমাদের হাতে টাকা আসবে না এবং টাকা না আসলে সংসার চলবে না। তখন আমার বউ আমাকে একটা আইডিয়া দেয়। সে বলে, আমার তো হাত পা দুটোই অচল হয়ে গেছে, কিন্তু একটা হাত এখনও ঠিক হয়ে আছে। তাই বাড়িতে বসে যদি কিছু ব্যবসা করি তাহলে ওর থেকে কিছু টাকা ইনকাম হবে। রিয়া বলে, আমি মিষ্টি তৈরি করব, তুমি সেটা বসে বসে এই ছোট ঘরটাতেই বিক্রি করবে। এর থেকে আমাদের যা ইনকাম হবে ওতেই আমাদের সংসার চলবে। রিয়ার আইডিয়াটা আমার খুব পছন্দ হয়, কারণ এই ব্যবসাতে আমার সেরকম কিছু করার ছিল না। রিয়া মিষ্টি তৈরি করবে, আমি সেটা দোকানে বসে বিক্রি করব।
আমাদের বাড়ি লাগা যে ছোট ঘরটা ছিল সেটাকে দোকান হিসেবে ব্যবহার করব। সেই ছোট ঘরটা আমাদের বেডরুমের সঙ্গে অ্যাটাচ ছিল। মানে ওই ছোট ঘর থেকে আমাদের শোবার ঘরে যাওয়া হতো। রিয়ার কাছে যে অল্প স্বল্প টাকা ছিল সেই টাকা দিয়ে আমরা প্রথমে ব্যবসা শুরু করি। আমার বন্ধুকে দিয়ে মিষ্টি তৈরি করার সমস্ত জিনিস আনা করাই। রিয়া সেদিন রাতের বেলা মিষ্টি তৈরি করে। আমি তাকে আগেই বলেছিলাম মিষ্টি যাতে জেনুইন হয়, কোনো কিছু মিক্স যাতে না করে। আমি লোককে ঠকাতে একদম পছন্দ করি না। আমি চাই না আমার ২ নম্বর মিষ্টি খেয়ে লোক অসুস্থ হয়ে পড়ে। তাই আমি রিয়াকে বলেছিলাম একদম খাঁটি মিষ্টি তৈরি করবে। আমি খুব সৎ মানুষ ছিলাম। কোনো বেআইনি কাজ বা কোনো খারাপ কাজ আমি পছন্দ করতাম না। পরের দিন সকালবেলা সেই ছোট দোকানটাতে মিষ্টিগুলোকে সাজিয়ে দিয়ে আমি বসে যাই মিষ্টি বিক্রি করতে। সেদিন সারাদিন একটাও মিষ্টি বিক্রি হয়নি। তখন আমার অনেক মন খারাপ হয়েছিল। কারণ এত সুন্দর খাঁটি মিষ্টি তৈরি করার পরেও সেদিন আমার দোকান থেকে একটাও মিষ্টি বিক্রি হয়নি। প্রথম দিন একটাও মিষ্টি বিক্রি না হওয়ায় রিয়া বলে এই মিষ্টিগুলো যদি বাড়িতে রাখি তাহলে সবগুলো নষ্ট হয়ে যাবে। এই মিষ্টিগুলো পাড়ার বাচ্চাদের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর সে দোকান থেকে মিষ্টিগুলো বের করে এবং পাড়ার বাচ্চাদেরকে সব মিষ্টি দিয়ে দেয়। আমরা ভেবেছিলাম প্রথম দিন তাই হয়তো একটাও মিষ্টি বিক্রি হয়নি, কিন্তু ধীরে ধীরে আমাদের মিষ্টি হয়তো বিক্রি হবে। এটা ভেবেই আমরা তার পরের দিন আবার মিষ্টি তৈরি করি এবং আমি দোকানে বসি বিক্রি করতে। দ্বিতীয় দিনও একটাও মিষ্টি বিক্রি হয়নি দোকান থেকে। সেদিনও আমার খুব মন খারাপ ছিল, কারণ রিয়া অনেক কষ্ট করে রাত জেগে খাঁটি মিষ্টি তৈরি করত, কিন্তু সেদিনও একটাও মিষ্টি বিক্রি হয়নি এবং রিয়া সব মিষ্টিকে আবার পাড়ার বাচ্চাদের মধ্যে বিতরণ করে দেয়। কারণ মিষ্টি এমন একটা খাবার যেটা একদিনের বেশি রাখাই যাবে না এবং খারাপ হয়ে যাওয়ার ভয়ে সে পাড়ার বাচ্চাদেরকে দিয়ে দেয়। এইভাবে ২-৩ দিন দোকানে মিষ্টি রাখার পরে আমাদের একদিনও মিষ্টি বিক্রি হয়নি। এবার আমার অনেক টেনশন হয়। ভাবতে থাকি এবার কি করে আমাদের সংসার চলবে। এইভাবে প্রত্যেকদিন মিষ্টি পাড়ার বাচ্চাদের বিতরণ করে দিলে যেটুকু জমানো টাকা আছে সেটাও শেষ হয়ে যাবে। পরপর ৭ দিন আমার দোকান থেকে একটাও মিষ্টি বিক্রি হয়নি এবং রিয়ার যেটুকু জমানো টাকা ছিল সেটাও ফুরিয়ে যায়। সেদিন সন্ধ্যাবেলায় রিয়া ও আমি বসে গল্প করছিলাম এবং আমি রিয়ার হাত ধরে কান্নাকাটি করছিলাম আর বলছিলাম আমার জীবনটা এবার বৃথা হয়ে গেছে। আমি আর হয়তো তোমাকে সুখী রাখতে পারবো না। আমার জন্য তোমার জীবনটাই নষ্ট হয়ে গেছে। রিয়া তখন আমার হাত ধরে বলে, তুমি একদম চিন্তা করবে না। ভগবান আমাদের এখন পরীক্ষা নিচ্ছেন। একদিন সব ঠিক হয়ে যাবে। ধৈর্য ধরো এবং নিজের উপরে ভরসা রাখো। আমি তো তোমার পাশে আছি। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি তোমাকে অনেক ভালোবাসি। তার পরের দিন সকালবেলা রিয়ার বড় দিদির ছবি আমাদের বাড়ি আসে। সেদিন আমি রিয়াকে বলেছিলাম, তুমি কি তোমার দিদির কাছে টাকা নেওয়ার জন্য ডেকেছো? রিয়া তখন বলে, আমি দিদির কাছে কিছুই চাইনি। সে আমাদের সঙ্গে একটু দেখা করতে এসেছে। তুমি এখন কেমন আছো সেটা দেখার জন্যই ছবি দিদি আমাদের বাড়িতে এসেছে। আমি এই খারাপ অবস্থাতেও আমার শ্বশুরবাড়ির লোকেদের কাছে কোনো সাহায্য নিতে চাইনি। রিয়াকে আগেই বলেছিলাম, আমি কারো কাছে বোঝা হতে চাই না। আমার কষ্টের উপায় নিজেই বের করব। তাকে আমি পরিষ্কারভাবে বারণ করেছিলাম সে যাতে তার বাবার বাড়ির থেকে কোনো সাহায্য না নেয়। সেদিন রাতের বেলা আমরা ৩ জন বসে অনেক কথাবার্তা এবং আলোচনা করি কিভাবে আমি আমার ব্যবসাটাকে চালাবো। সেদিন ছবি দিদি ও রিয়া দুজনেই বলে, তুমি তো ৭ দিন দোকানে বসে দেখলে, এবার রিয়া দোকানে বসবে। রিয়া বলে, আমি তোমার সাহায্য করতে চাই, আমাকে এবার দোকানে বসতে দাও। এই কথা শুনে আমি একটু রাগ করি এবং বলি, যতদিন বেঁচে আছি তোমাকে কিছু করার দরকার নেই, তোমাকে কষ্ট করার দরকার নেই। আমি এখন বেঁচে আছি, যা করার আমি করব, কিন্তু তোমাকে আমি দোকানে বসতে দিব না। আমি চাই না পরপুরুষ তোমার চেহারা দেখে জিনিস কিনে নিয়ে যাক। রিয়ার দিদি তখন বলে, তোমার এই অবস্থাতে তোমার বউ তোমার সঙ্গে দিচ্ছে, এটা তো খুবই ভালো কথা। তাহলে তুমি কেন রাগ করছো? তোমার এই খারাপ অবস্থাতে তোমার বউ তোমার সঙ্গ দিচ্ছে, এর থেকে ভালো কিছু আর হতেই পারে না। রিয়ার কোনো কিছু খারাপ হলে তুমি কি ওর সঙ্গ দিতে না? ঠিক সেই রকমই আমার বোন তোমার সাহায্য করছে এবং তাকে করতে দাও, এতে তোমাদের দুজনেরই ভালো হবে। রিয়া যখন নিজে থেকেই চাইছে তোমার সাহায্য করতে, তাহলে ওকে বাধা দিও না। তারপর তুমি যখন একদম সুস্থ হয়ে উঠবে তখন ব্যবসাটা সামলাবে। কমপক্ষে যতদিন তুমি অসুস্থ আছো ততদিন রিয়াকেই সামলে নিতে দাও। দিদির বোঝানোর পরে আমি রাজি হয়ে যাই। রিয়া তখন আমার হাত ধরে বলে, আমি যখন দোকানে বসবো তখন পাড়ার মহিলারা দোকানে আসবে। কোনো দোকানে মহিলা থাকলে মহিলারা ওই দোকানে যেতে পছন্দ করে। আর তুমি একদম চিন্তা করবে না, আমি মুখ ঢেকে দোকানে বসবো।
দোকানের মাঝখানে নয়, দোকানের এক সাইডে বসবো। এইসব নিয়ে তুমি একদম চিন্তা করবে না, আমি সামলে নেব। রিয়ার কথা শুনে আমি রাজি হয়ে যাই। পরের দিন সকালবেলা রিয়ার দিদি চলে যায় বাড়ি এবং সেই দিন প্রথম রিয়ার দোকানে বসে। রিয়ার সাথে আমিও বসেছিলাম। কিছুক্ষণ বসে থাকার পরে আমার শরীরটা খারাপ করছিল। আমি অনেক হাই পাওয়ারের ওষুধ খেতাম, যার জন্য চোখের মধ্যে ঘুম ঘুম ভাব লেগেই থাকতো। সেদিন রিয়া যখন দোকানে বসেছিল, আমি তাকে বলেছিলাম আমার শরীরটা খুব খারাপ করছে, তুমি দোকানে বসো, আমি ঘরে একটু আরাম করি। রিয়া বলে, তুমি ঘরে যাও, অসুবিধে নেই, আমি সামলে নেব, তুমি একদম চিন্তা করবে না, তুমি ঘরে গিয়ে আরাম করো। এই বলার পরে আমি ঘরের ভিতরে এসে একটু শুয়ে যাই। কখন যে আমার চোখ লেগে যায় আমি জানতেও পারিনি। ঘুম থেকে আমি প্রায় ২-৩ ঘন্টা পরে উঠে আসি। জানতাম প্রত্যেক দিনের মতো আজকেও আমাদের দোকানের একটাও মিষ্টি বিক্রি হবে না, তাই ঘরের ভিতর থেকেই মন খারাপ করে দোকানে আসছিলাম। দোকানে আসতেই আমি রিয়ার দিকে তাকাই। রিয়া তখন একটা মুচকি হাসি হেসে আমার দিকে তাকিয়ে বলে, একবার দোকানের দিকে তাকাও। দোকানের দিকে তাকাতেই আমি অবাক হয়ে যাই। দোকানে একটাও মিষ্টি ছিল না। কিন্তু এটা কি করে সম্ভব? গত ৭ দিন আমি দোকানে ছিলাম, তখন একটাও মিষ্টি বিক্রি হয়নি। কিন্তু আজ রিয়ার বসাতেই ৩-৪ ঘন্টার মধ্যে মিষ্টি কি করে বিক্রি হয়ে গেল? এটা কি করে হলো? আমি তাকে জিজ্ঞেস করলাম, দোকানের সব মিষ্টি বিক্রি হয়ে গেছে এই ৪ ঘন্টার মধ্যেই? রিয়া তখন হেসে জবাব দেয় আর বলে, আজ আমার দোকান থেকে সব মহিলারা মিষ্টি কিনে নিয়ে গেছে। আমি তোমাকে বলেছিলাম, কোনো দোকানে মেয়ে থাকলে সেই দোকানে মেয়েরা যেতে পছন্দ করে। আর দেখো, আজ আমার দোকানে বসতেই কেমন সব মিষ্টি বিক্রি হয়ে গেছে। আমি অনেক আশ্চর্য হয়েছিলাম, কিন্তু খুব খুশিও হয়েছিলাম। তারপর মিষ্টি বিক্রি করে যত টাকা হয়েছিল সে সমস্ত টাকা আমার হাতে ধরিয়ে দেয়। এতদিন আমার বন্ধুই দোকানের জন্য সামগ্রী কিনে নিয়ে আসতো, কিন্তু সেদিন রিয়া বলল, আজ থেকে আমি সামগ্রী কিনে নিয়ে আসব। আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে ছিল না, যেখান থেকে আমার বন্ধু মিষ্টি তৈরির সামগ্রী কিনে এনে দিত। তাই আমিও রাজি হয়ে গেছিলাম রিয়ার কথা শুনে। সেদিন সকালবেলা কিছু টাকা নিয়ে সে সামগ্রী কিনতে চলে যায় এবং কিনে নিয়ে আসে, এবং প্রত্যেক দিনের মতন সেদিনও আমার দোকানের মিষ্টি ৪-৫ ঘন্টার মধ্যেই বিক্রি হয়ে যায়। আমি অনেক খুশি ছিলাম যে এবার হয়তো আমাদের ব্যবসাটা একটু ভালো চলবে। বেশ কিছুদিন এইভাবে চলার পরে আমার জানি না কেন খটকা লাগে। তাই সেদিন জানালার পাশে বসেই ছিলাম এটা দেখার জন্য যে আমাদের দোকানে কী রকম কাস্টমার আসে। আমার শোবার ঘরের জানালার ধারে বসেছিলাম চেয়ারে। দেখলাম প্রত্যেকটা কাস্টমার মহিলা। কোনো ছেলে কাস্টমার সেদিন আমাদের দোকানে আসেনি, এবং রিয়া মুখ ঢেকে খুব ভালো করে দোকানে বসতো। শুধু তার চোখ দুটো দেখা যেত এবং মুখে মাস্ক পরে দোকানে বসে থাকতো। আমার এটা দেখে খুব ভালো লাগলো যে আমাদের দোকানে প্রত্যেকটা মেয়ে কাস্টমার, কোনো ছেলে কাস্টমার আসতো না। এইভাবে দোকানের জন্য রিয়া সামগ্রী কিনে নিয়ে আসতো। ১ মাস কাটার পরে আমাদের বাড়ির অবস্থাও কিছুটা ভালো হয়। ১ মাস পরে রিয়ার বড় দিদি মানে ছবি দিদি আবার আমাদের বাড়ি আসে, এবং সেদিন আমরা সবাই মিলে খুব মজা করি। ছবি দিদি আমাকে বলে, তোমার বউ কেমন দোকান সামলাচ্ছে? আমি তখন হেসে উত্তর দিই আর বলি, খুব ভালো সামলাচ্ছে। আজ তার জন্যই আমাদের ঘরের অবস্থা একটু ঠিক হয়েছে। এবার ছবি দিদি ২-৩ দিন ছিল, তারপর সে চলে যায় কলকাতায়। ছবি দিদির কলকাতাতেই বিয়ে হয়েছিল। আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে রিয়া কখনো তার বাবার বাড়ি যাওয়ার জন্য মানে কলকাতা যাওয়ার জন্য জেদ করেনি। সে জানতো এই অবস্থায় আমাকে ছেড়ে গেলে খুব কষ্ট হবে, তাই এতদিন সে আমাকে ছেড়ে কোথাও যায়নি। তাই ভেবেছিলাম রিয়া যেতে না পারে তো কি হয়েছে, তাদের বাড়ির লোক তো এসে রিয়ার সঙ্গে দেখা করে, এতে রিয়ার মনটাও ভালো হবে। তাই ছবি দিদি বাড়িতে আসলে আমি তাকে জোর করে থাকতে বলতাম, এতে রিয়াকেও ভালো লাগতো। এইভাবে রিয়া ও আমাকে দেখার জন্য ছবি দিদি প্রত্যেক মাসেই বা আমাদের বাড়ি আসতো। এদিকে আমাদের দোকানও খুব ভালো চলতে লাগে। ৩-৪ মাস হয়ে গেছিল, আমাদের দোকান খুব ভালো চলছিল। আমি ভাবতাম আমরা খাঁটি মিষ্টি তৈরি করছি, তাই আমাদের মিষ্টির চাহিদা অনেক বেশি। কিন্তু কখনোই ভাবতে পারিনি আমার বউ এত বড় একটা কাজ করবে। আমার একটা হাত তো কেটে পড়ে গেছিল, আর একটা হাত বাকি ছিল। আর যেই পায়ে ফ্র্যাকচার হয়েছিল সেই পাটা ধীরে ধীরে ঠিক হয়েছিল। আগের থেকে আমার শরীরটা একটু ভালো হতে লাগে। এইভাবে প্রায় ৮-৯ মাস কেটে যায়। একদিন ছবি দিদি আমাদের বাড়িতে আসে, কিন্তু সে প্রত্যেক মাসে আমাদের বাড়ি আসতো। এতদিনে আমার পায়ের অবস্থা একটু ঠিক হয়েছিল। আমি নিজে থেকে বাথরুমে যেতে পারতাম এবং হাঁটাচলা ও বাইরেও যেতে পারতাম, কিন্তু সিঁড়ি ওঠানামা করতে পারতাম না। সেদিন ছবি দিদি আমাদের বাড়িতে আসে এবং তারা ২ বোন ঘরের মধ্যে খুব গল্প করে।
তখন হঠাৎ করে আমি তাদের ঘরের মধ্যে ঢুকে পড়ি এবং আমাকে দেখে তারা তাড়াতাড়ি করে ছোট টিনের বাক্সটা লুকিয়ে দেয়। আমি যখন জিজ্ঞেস করি এই টিনের বাক্সতে কী আছে এবং আমাকে দেখে কেন লুকাচ্ছ, তখন ছবি দিদি ও রিয়া বলে এই বাক্সে আমার কিছু প্রয়োজনীয় জিনিস আছে। আমি বলি কি এমন জিনিস আছে যেটা তোমরা আমার থেকে লুকাচ্ছ? ছবি দিদি তখন বলে এটাতে আমার অনেক কাজের জিনিস আছে। এটা বলে সে ছোট টিনের বাক্সটা উপরের ঘরে স্টোররুমে গিয়ে রেখে দেয়। সেদিন আমি বুঝতে পেরেছিলাম আমার বউ এবং তার দিদি আমার থেকে কিছু একটা লুকাচ্ছে। তার ২ দিন পরে ছবি দিদি আমাদের বাড়ি থেকে চলে যায়। যাওয়ার সময় আমি তার হাতের দিকে খেয়াল করেছিলাম। সে ওই ছোট টিনের বাক্সটা নিয়ে যায়নি। আমি রিয়াকে জিজ্ঞেস করেছিলাম তোমার দিদির তো ওই বাক্সে প্রয়োজনীয় জিনিস ছিল, তাহলে কি করে আমাদের বাড়িতে রেখে যেতে পারলো? রিয়া তখন বলে হয়তো ভুলে গেছে, পরের বার এসে নিয়ে যাবে। আমার তখন সন্দেহ হয়েছিল এবং খুব জানার ইচ্ছে ছিল ওই টিনের বাক্সের মধ্যে কি এমন আছে যেটা আমার বউ আমার থেকে লুকাচ্ছে। কারণ রিয়া আমার থেকে কোনো কিছু লুকাতো না। কিন্তু এই টিনের বাক্সের মধ্যে এমন কী আছে যেটা আমাকে বলতে চাইছে না। ওই টিনের বাক্সটাই আমার মাথার মধ্যে সারাদিন ঘুরতে থাকে এবং এটা ভাবি তারা আমাকে কেনই বা মিথ্যা কথা বলেছিল। এতদিন আমাদের মিষ্টির দোকান খুব ভালো চলছিল এবং এটাও লক্ষ্য করেছিলাম আমাদের মিষ্টির দোকানে কোনো পুরুষ মানুষ আসতো না। এটা কি করে সম্ভব হতে পারে? একটা দোকানে সারাদিন মহিলারাই আসে কিন্তু কোনো ছেলে মানুষ আসে না। আমার সন্দেহ হয়েছিল রিয়ার উপরে। আমার বউ কি এমন ব্যবহার করে বা কি এমন কথা বলে যে মহিলারাই আমাদের দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে যায় এবং কেজির কেজি মিষ্টি কিনে নিয়ে যায়? ওটা জানার জন্য একদিন আমি রিয়াকে বলি ডাক্তার দেখাতে যাচ্ছি। রিয়া তখন বলে তোমাকে একা যেতে হবে না, আমিও তোমার সঙ্গে যাব। আমার পায়ের অবস্থা আগের থেকে যেহেতু ঠিক হয়েছিল, তাই আমি একা এখানে সেখানে যেতে পারতাম। তখন রিয়াকে বললাম আমি যেতে পারবো, তুমি এই টাইমে দোকান ছেড়ে কোথাও যেও না। এই টাইমে দোকানে কাস্টমার আসে, আমি একা যেতে পারবো, অসুবিধা নেই, তুমি দোকান সামলাও। তারপর রিয়া রাজি হয়ে যায় এবং আমি বাড়ি থেকে বেরিয়ে যাই। একটা দোকানে গিয়ে শাড়ি ব্লাউজ ওড়না কিনি এবং একটা জায়গায় গিয়ে লুকিয়ে শাড়ি ব্লাউজ ওড়না ভালো করে মুখের মধ্যে জড়িয়ে নিই। তার আগের দিনই রাতের বেলা আমি প্ল্যান করেছিলাম যে দোকানে সত্যিটা জানতে হবে, কিভাবে আমার বউ ৪-৫ ঘন্টার মধ্যে সমস্ত মিষ্টি বিক্রি করে দেয় এবং ওই ছোট টিনের বাক্সের মধ্যে এমন কী ছিল। শাড়ি ব্লাউজ পরে আমি মুখটাকে এমনভাবে ঢেকে নিয়েছিলাম যে কেউ যাতে আমাকে দেখতে না পারে। তারপর আমি দোকানে চলে আসি এবং মেয়ের মতো আওয়াজ বের করে রিয়াকে বলি আমাকে মিষ্টি দেন। রিয়া একটা প্যাকেটের মধ্যে মিষ্টিটা প্যাক করে দেয়। তারপরে আমাকে জিজ্ঞেস করে ওই জিনিসটা কতটা দিব। আমি ঠিক বুঝতে পারছিলাম না। তারপর সে আবার আমাকে জিজ্ঞেস করে ওই আসল জিনিসটা কতটা নিবেন, ১ কেজি না ৫০০? তখন আমি কোনো কিছু ভাবনা চিন্তা না করেই বলে দিই ১ কেজি দেন। আর সে একটা মিষ্টি প্যাকেটের মধ্যে কিছু একটা ভরে দেয়। ওই দুটোকে একসঙ্গে প্লাস্টিকের মধ্যে ভরে দেয় এবং আমার হাতে দিয়ে দেয়। আমি যখন তাকে মিষ্টির টাকাটা দিই তখন সে বলে ওই আসল জিনিসের টাকাটাও দেন। আমি আশ্চর্য হয়েছিলাম এবং আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে যাচ্ছিল রিয়ার কথা শুনে। সে দ্বিতীয় প্যাকেটের মধ্যে কি না জানি দিয়েছিল, যেটার সে টাকা চেয়েছিল। তারপর সে যত টাকা চেয়েছিল আমি তাকে দিয়ে দিই এবং প্যাকেট দুটো হাতে নিয়ে আমি চলে আসি বন্ধুর বাড়িতে। বন্ধুর বাড়িতে গিয়ে প্যাকেট দুটোকে খুলে দেখি একটা প্যাকেটের মধ্যে মিষ্টি ভরা ছিল, আর একটা প্যাকেট খুলতেই আমি আশ্চর্য হয়ে যাই এবং আমার বন্ধু বলে এটা কী জিনিস তুলে নিয়ে এসেছিস? প্যাকেটটার মধ্যে দেখি ফিটকিরি রাখা আছে। আমি বন্ধুকে বলি এটা তো একটা ফিটকিরি। বন্ধু তখন আমাকে বলে যেখান থেকে নিয়ে এসেছিস সেখানেই জিনিসটাকে ফেলে দিয়ে আয়, না হলে আমি পুলিশকে ডেকে আনবো। আমি তখন বন্ধুকে বলি এটা তো একটা ফিটকিরি, তাহলে এত ঘাবড়াচ্ছিস কেন? আমার বন্ধু বলে তুই কি সত্যি জানিস না এই জিনিসটা কি? আমি তাকে উত্তর দিয়ে বলি না আমি জানি না। বন্ধু তখন বলে এটা একটা মাদক দ্রব্য, এটা দিয়ে মহিলারা নেশা করে। যে মহিলারা গর্ভধারণ করতে চায় না তারা এই ফিটকিরি সেবন করে। এই ফিটকিরি জলে ঘুলে সেবন করা হয়, এতে নেশা হয়। মহিলারা এটা নেশা করার জন্যই কেনে। নেপালে এই ফিটকিরি ব্যান করা হয়েছে, ওই জন্যই কলকাতা থেকে নিয়ে এসে অনেকে ইলিগালভাবে ডবল দামে বিক্রি করে। ডবল দামে নেপালে বিক্রি করে অনেকেই, কিন্তু পুলিশে জানতে পারলে জেল হবে। তাই তুই এটা যেখান থেকে নিয়ে এসেছিস সেখানেই ফেলে দিয়ে আয়। আমার বন্ধুর কথা শুনে পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে যায়। ভাবতে পারিনি আমার বউ এরকম একটা নোংরা কাজ করবে। আমি খুব সৎ মানুষ ছিলাম, লোকের ক্ষতি করা একদম পছন্দ করতাম না। আর এদিকে আমার বউ সেই কাজটাই করছিল। যে জিনিসটা খেয়ে মানুষের ক্ষতি হবে, শরীর নষ্ট হয়ে যাবে, আমার বউ সেই জিনিসটাই ডবল দামে বিক্রি করছিল। আমি বন্ধুকে আর কোনো কিছু না বলেই ওই জিনিসটা নিয়ে আমার বউয়ের কাছে চলে আসি। আমি সেখান থেকে অনেক রেগে বেরিয়ে যাই এবং বাড়ি আসি। বাড়ি এসে রিয়াকে হাত ধরে টেনে নিয়ে আসি ঘরের মধ্যে। ঘরের ভিতর ঢুকে আমি দরজাটা লাগিয়ে দিই এবং জিজ্ঞেস করি এই ফিটকিরি তুমি কোথা থেকে নিয়ে এসেছো?
আমার কথা শুনে সে হাঁ হয়ে আমার দিকে তাকিয়ে থাকে। ভয়ে তার মুখ থেকে কথা বের হচ্ছিল না। আমি রিয়াকে বলি, "তুমি আমাকে সবকিছু সত্যি কথা বলে দাও। না হলে আমি বাধ্য হয়ে পুলিশের কাছে যাব।" পুলিশের কথা শুনতে রিয়া আমাকে সবকিছু সত্যি কথা বলে দেয় যে এই ফিটকিরিটা সে কোথা থেকে নিয়ে এসেছে। রিয়া বলে এই ফিটকিরি ছবি দিদি তাকে প্রত্যেক মাসে বাড়িতে দিয়ে যায় এবং ওই ছোট বাক্সের মধ্যে ফিটকিরি ভরা ছিল। তাই তারা দুইজনে আমার থেকে এটা লুকিয়েছিল। আমি রিয়াকে পরিষ্কারভাবে বলে দিয়েছিলাম, তুমি এই কাজ বন্ধ না করলে আমি কিন্তু পুলিশকে জানিয়ে দেব। প্রথমে সে আমার কথায় রাজি হয়নি। তারপর আমি যখন তাকে পুলিশের ভয় দেখাই তখন সে রাজি হয় এবং যত ফিটকিরি ওই বাক্সের মধ্যে ভরা ছিল আমি সবগুলোকে আগুনে পুড়িয়ে দিতে বলি। তখন সে আমার কথা মতো সবগুলোকে আগুনে পুড়িয়ে দেয় এবং আমি তাকে ভালো করে বুঝিয়ে বলি, টাকা কম হলেও চলবে, কিন্তু সৎ পথে থাকবো। কোনো কাজ লিগ্যালভাবে করা এবং কোনো কাজ ইল্লিগালভাবে করা এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। কোনো মানুষ যদি লিগ্যালভাবে কাজ করে কম টাকা ইনকাম করে তাহলে সে টেনশন ফ্রি ভাবে থাকতে পারে। কিন্তু কোনো মানুষ যদি ইল্লিগালভাবে অনেক টাকা ইনকাম করে সে কিন্তু টেনশন ফ্রি ভাবে থাকতে পারে না। সে কোনো দিনই সুখী থাকতে পারে না। তার মনে সবসময় একটা দুশ্চিন্তা থাকে ও ভয় থাকে। তারপর আমাদের মিষ্টির দোকানে আমরা ওইসব বাজে জিনিস রাখতাম না এবং আমরা ভালোভাবে সৎ পথেই কাজ করতাম। আমরা মিষ্টি বিক্রি করতাম এবং আমাদের যা ইনকাম হতো সেখান থেকেই আমাদের সংসার চলে যেত। আজ আমরা যা আছি, যেখানে আছি অনেক ভালো আছি। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। ধন্যবাদ।